আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। দিন শেষে সত্যেরই জয় হয় বললেন তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কিছু মানুষকে সংস্কারের অধিকার কেউ দেয়নি বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আগে সংস্কার পরে নির্বাচন বললেন নূর। সর্বশেষ জানাবো শেখ হাসিনার পতন মানতে না পেরে অপপ্রচারে মেতেছে ভারত বললেন রুহুল কবির রিজভী। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দিন শেষে সত্যেরই জয় হয় বললেন তারেক রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন। এছাড়া রাষ্ট্রদ্রোহের আরও ২ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। সিলেটে ছাত্রলীগ নেতাদের করা রাষ্ট্রদ্রোহের ২ মামলায় তাকে খালাস দিয়েছেন সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক সগীর আহমেদ। অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক এসব মামলা থেকে খালাস পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেটিতে তিনি রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। রোববার রাতে দেওয়া এই পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হলো এটি অনিবার্যভাবে অসত্য প্রচার ও ষড়যন্ত্রকে হারিয়ে দেয়, আমাদের বিশ্বাস যোগায়, দিন শেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে এবং ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা বিশ্বাস, মূল্যবোধ ও মতাদর্শের বৈচিত্র্যের উপর নির্ভর করে। বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়ম-ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা করি। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কিছু মানুষকে সংস্কারের অধিকার কেউ দেয়নি বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ছাড়া কিছু মানুষকে সংস্কারের অধিকার কেউ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কার কার্যক্রম চলছে। সংস্কার এখন অনিবার্য এবং চলমান প্রক্রিয়া। এই সংস্কার নিয়ে আবার কেউ কেউ মনে করছেন তারা বসে সংস্কার করে দেবেন আর সেটা আগামী ৫০ বা ১০০ বছর ধরে চলবে। আমি এর সঙ্গে সম্মত না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিছু মানুষের সংস্কার কখনো টেকসই হবে না। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের ৩০ বছর পূর্তি উপলক্ষে দ্য সিপিডি জার্নি মেমোরেটিং ৩০ ইয়ার্স অব সিপিডি শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে আমির খসরু একথা বলেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমরা সবাই মিলে করেছিলাম। শেখ হাসিনা সেটা রাখেননি। সংস্কার এমনভাবে করতে হবে যাতে গণসচেতনতা তৈরি হয়। এটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া হলো একমাত্র প্রক্রিয়া যেটা সংশোধন প্রক্রিয়া, ফিল্টারিং প্রক্রিয়া। হঠাৎ করে যদি কজন মিলে বলে এই সংস্কারগুলো দেশের জন্য, আগামীর বাংলাদেশের জন্য, আর তা কার্যকর হয়ে গেল, এ ধরনের চিন্তা ভাবনায় হবে না। কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয়নি। আমির খসরু বলেন, জনগণের ভোটাধিকার যখন কেড়ে নেবেন, সাথে সাথে বাকি অধিকারগুলো কেড়ে নিতেই হবে। না হলে আপনি সেখানে থাকতে পারবেন না। আমাদের মৌলিক অধিকার ঠিক রাখতে হবে। গণতন্ত্র থেকে সুফল পেতে হলে প্রতি ৫ বছর পর পর একটি প্রক্রিয়ার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে। এজন্য শুধু নির্বাচনই যথেষ্ট নয়, অংশগ্রহণমূলক বলতে যেটা বোঝায় সুশীল সমাজের ভূমিকা সহ সব অংশের জনের ভূমিকা নিশ্চিত করতে হবে। আগে সংস্কার পরে নির্বাচন বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগে রাষ্ট্র, প্রশাসন, আইন শৃঙ্খলা ও নির্বাচন কমিশন সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে। পটুয়াখালীর নতুন বাজার এলাকায় গণ অধিকার পরিষদ আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান বাম, বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে।
নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রতি নুরুল হক নূর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি, তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। ফ্যাসিবাদ যাতে আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি, জামাতসহ আমাদের সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনার পতন মানতে না পেরে অপপ্রচারে মেতেছে ভারত, বললেন রুহুল কবির রিজভী। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতন কোনোভাবেই মানতে না পেরে অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরাও। বিগত ১৫ বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে শান্তির অভাবনীয় এক স্বর্ণদ্বার উন্মোচন হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে। তিনি বলেন, এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে। ভারতের সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে। একজন স্বৈরাচারের পতন নিয়ে কোনো দেশের এমন আহাজারি বিশ্বে বিরল। ভারতের কতিপয় গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজাল দিয়ে ঘেরা। বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য, বিবৃতি, হুঙ্কার এবং অভিযোগ করেই চলেছে। কলকাতায় আমাদের উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে, সেই পরিকল্পনার ছক প্রকাশ্যে এসেছে। তাদের যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অব আমেরিকার করা একটি জরিপে। জরিপে অংশগ্রহণকারী ৬৪.১% মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। একটি প্রতিবেদনের বরাত দিয়ে রিজভী বলেন, ভারতে ২৫০টিরও বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৬০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতের মুসলিম, খ্রিস্টান ও শিখ সম্প্রদায় যৌথভাবে সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন। হিসাব করলে দেখা যাবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। এদিকে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারী হিন্দু সরকার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের। এদিকে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী হিন্দু জঙ্গিরা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আইন অমান্য করেছে, আদালত অবমাননা করেছে। ভারত সরকার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। বিএনপির এই মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ তাদের বক্তব্য, বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন, যা সঠিক নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।